হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু দ্রোনাস অনলাইন ক্লাস। আমি সিসিল দেওয়ান, তোমাদের জেনারেল স্টাডিজের টিচার। আজকে এসেছি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে। তো চলো আজকে বিনা কোনো দেরিতে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রথম যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট, সেটা হচ্ছে দেখো এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ 900 crore প্যাকেজ, সরি দাঁড়াও, 900 crore প্যাকেজ ফর মিশন কোভিড সুরক্ষা। ঠিক আছে, মিশন কোভিড সুরক্ষা এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি যে আছে ইন্ডিয়ার, তারা হচ্ছে এই ইনিশিয়েটিভটা নিয়েছেন মিশন কোভিড সুরক্ষা। আর এই ক্ষেত্রে হচ্ছে 900 crore 900 কোটি টাকার হচ্ছে একটা প্যাকেজ। এটা হচ্ছে থার্ড প্যাকেজ যেটা আমাদের কেন্দ্র সরকার এই সংস্থা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিকে দিয়েছে, যাতে ওরা আরও তাড়াতাড়ি ভ্যাকসিনটাকে তৈরি করতে পারুক। ঠিক আছে, দেখে নাও এখানটাতে, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যালোকেটেড 900 crore to Department of Biotechnology for research and development of COVID-19 vaccines under the mission COVID Suraksha. ঠিক আছে, this is the third package. দিস ইজ দ্য থার্ড প্যাকেজ টু স্টিমিউলেট দি ট্রায়াল। ঠিক আছে, এই থার্ড প্যাকেজটা দেওয়া হয়েছে যাতে আরও তাড়াতাড়ি করে এইটার হিউম্যান ট্রায়ালটা শুরু করা যাক। আর এইটা হচ্ছে 12 মাসের একটা প্যাকেজ। ঠিক আছে, এই থার্ড যে প্যাকেজটা দেওয়া হয়েছে এইটা 12 মাস, বলতে গেলে 1 বছরের জন্য দেওয়া হয়েছে। দ্য প্যাকেজ ইজ গিভেন ফর দ্য পিরিয়ড অফ 12 মান্থস। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানটাতে ছবিটা আমি জানি ছবিটা একটুখানি হেজি আছে, ঠিক আছে, কিন্তু তাও একটু বোঝার চেষ্টা করো। প্রথম পজিশনে এখানটাতে দেখতেই পাচ্ছ ইন্ডিয়া আছে, সেকেন্ড পজিশনে এখানটাতে চায়না, আর থার্ডে ফিলিপিন্স আছে। দেখো কি বলছে পয়েন্টটা, ইন্ডিয়া সেন্ডিং ম্যাক্সিমাম এডুকেটেড মাইগ্রেন্টস টু ওইসিডি কান্ট্রিজ। ঠিক আছে, ওইসিডি মানে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইটা আন্ডারে যত দেশ আছে, ঠিক আছে, তো এইখানটাতে হচ্ছে প্রত্যেকটা দেশ নিজেদের কিছু শতাংশ যেটা এডুকেটেড হবে, ঠিক আছে, পড়ালেখা যে মানুষ, তাদেরকে হচ্ছে বাইরে পাঠানো হবে। আর বাইরে বলতে সেই সব দেশে পাঠানো হবে যে দেশগুলো হচ্ছে এই ওইসিডি অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটার একজন মেম্বার। ঠিক আছে, তো এরা রিসেন্টলি একটা রিপোর্ট বের করেছে, আর রিপোর্টটাতে যে ডেটাটা ছিল সেটা হচ্ছে 2015 আর 16 সালের ডেটা। ঠিক আছে, দেখো এখানটাতে কি বলছে, অ্যাকর্ডিং টু ডেটা 2015-16 রিসেন্টলি রিলিজড বাই অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট regarding most common birth countries of highly educated migrants residing in OECD countries, India ranked top, around 3.12 million highly educated migrants living in OECD nations. ঠিক আছে, 3.12 মিলিয়ন মানে প্রায় 3 কোটির উপর। ঠিক আছে, 3 কোটি 12 লাখ, এর থেকেও বেশি আছে। ঠিক আছে, এত মানে সংখ্যার যে ভারতীয়রা, তারা হচ্ছে বাইরের দেশে। আর এরা অশিক্ষিত এমন না, এরা হচ্ছে সবাইরা হাইলি এডুকেটেড, যারা মাইগ্রেন্টস, পড়াশোনা জানা, যারা শিক্ষিত মানুষরা, যারা ভারতের বাইরে হচ্ছে কাজ করছে, থাকছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে র্যাঙ্কে ফার্স্ট করেছে। ঠিক আছে, সেটা এখানটাতে র্যাঙ্কে টপ করেছে। দেখতেই পাচ্ছ এখানটাতে আছে 3.12 মিলিয়ন। সেকেন্ড পজিশনে দেখে নাও, ম্যাপ বলছি, ফটোতে ইমেজটাতে দেওয়া আছে চায়না 2.25 মিলিয়ন, আর থার্ডে হচ্ছে ফিলিপিন্স যেটা হচ্ছে 1.89 মিলিয়ন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আগে এটা দেখে নাও, সিঙ্গাপুর অ্যান্ড ইউএসএ দ্য বিগেস্ট এফডিআই সোর্স ফর ইন্ডিয়া। ঠিক আছে, এফডিআই ফুল ফর্মটা আশা করি তোমরা সবাই জানো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বলতে চাইছে এই পয়েন্টটা যে ওই দুটো দেশ যারা হচ্ছে ইন্ডিয়াতে সব থেকে বেশি টাকা লাগায়, ইন্ডিয়াতে সব থেকে বেশি ইনভেস্ট করে, ঠিক আছে, তার মধ্যে থেকে সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট পজিশনে এসেছে সব থেকে বেশি। তার মানে ইন্ডিয়াতে হচ্ছে ইনভেস্ট করছে সিঙ্গাপুর, আর সেকেন্ডে এসেছে ইউএসএ। ঠিক আছে, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, শর্টে এটাকে ডিপিআইআইটি বলা হয়,
in its FDI data has listed top investing countries of FDI equity into India for a period of April to September 2020. ঠিক আছে, এটা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোন দেশ সব থেকে বেশি ইনভেস্ট করেছে আমাদের ভারতে সেটার একটা রিপোর্ট বের করা হয়েছে, which makes those countries as the biggest source of FDI inflow into India. In this, Singapore is the biggest investing countries with FDI inflow of 62,084 crore, whereas USA is second biggest source of FDI inflow to India, 53,266 crore. ঠিক আছে, তার মানে সিঙ্গাপুর যে সেই এপ্রিল আর সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্ডিয়াতে 62,000 কোটির উপরেও হচ্ছে মানে ইনভেস্ট করেছে, আর তার জায়গায় সেই কম্পারিজনে ইউএস যে সেকেন্ড বিগেস্ট সে হচ্ছে 53,000-এর উপরে হচ্ছে টাকা, 53,000 কোটি টাকার উপরে হচ্ছে ইনভেস্ট করেছে ইন্ডিয়াতে। নেক্সট, এনাকে তো তোমরা সবাই চেনো, ইনি হচ্ছে এআর রহমান। এআর রহমান অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ বাফটা ব্রেক থ্রু ইন্ডিয়া 2020। ঠিক আছে, বাফটার একটা ফুল ফর্ম যেটা এইখানটাতেই দেখে নাও, ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ঠিক আছে, 2020-2021। ঠিক আছে, এটা হচ্ছে হেডিংয়ে আন্ডারে আসবে। অন 30th November 2020, music composer A.R. Rahman was appointed as the ambassador of British Academy of Film and Television Arts BAFTA Breakthrough India 2020-21. This initiative is supported by Netflix. ঠিক আছে, নেক্সট, ইনি হচ্ছেন রেসার, এনার নাম হচ্ছে লুইস হ্যামিল্টন। ঠিক আছে, লুইস হ্যামিল্টন উইন্স বাহরেইন গ্র্যান্ড প্রিক্স 2020। কি বলছে, লুইস হ্যামিল্টন মার্সিডিজ গ্রেট ব্রিটেন has won the 2020 Bahrain Grand Prix at Bahrain International Circuit, Bahrain. বাহরাইনে হচ্ছে এই রেসটা হয়েছিল, গ্র্যান্ড প্রিক্সের রেসটা হয়েছিল। ঠিক আছে, যেখানটাতে হচ্ছে লুইস হ্যামিল্টন ফার্স্ট পজিশনে উনি জিতেছেন। ঠিক আছে, দ্য রেস ওয়াজ 15th রাউন্ড অফ 2020 ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, এটাতে হচ্ছে 15টা রাউন্ড ছিল। অ্যাকচুয়ালি এটা কীরকম হয়, এটা একটা খুবই ট্রিকি টাইপের এরকম একটা রেস ট্র্যাক হয়। ঠিক আছে, এখন ভেবে নাও যদি তোমরা এইখান থেকে স্টার্ট করেছো তো এইখান থেকে টোটাল তোমাদেরকে 15টা রাউন্ড লাগাতে হবে। ঠিক আছে, যে টপ করবে ফার্স্ট পজিশনে ম্যাক্সিমাম যে থাকবে সেই হচ্ছে জিতবে। তো এই দিক থেকে হচ্ছে লুইস হ্যামিল্টন ইনি জিতেছেন। ঠিক আছে, দিস ইজ দ্য 11th victory of Hamilton of the season and 95th F1 wins of his career. ঠিক আছে, এই যে সিজন যেটা হলো বাহরেইন গ্র্যান্ড প্রিক্সের, এখানটাতে এটা হচ্ছে লুইস হ্যামিল্টনের 11th ভিক্টরি, 11 বার উনি এইটা জিতেছেন বাহরেইন গ্র্যান্ড প্রিক্স। ঠিক আছে, এই সিজনটাতে। আর 95th, ঠিক আছে, 95 বার হচ্ছে F1 ফর্মুলা রেস হচ্ছে নিজের ক্যারিয়ারে ও জিতেছে এখনো অবধি। নেক্সট, নরেন্দ্র সিং তোমর। আজকাল এনার নাম অনেক চর্চাতে আছে, আর সেটা কারণ কেন সেটা তোমরা নিজেরাই জানো যদি নিউজ দেখে থাকো। কিষানদের যে আন্দোলনটা চলছে, প্রোটেস্ট যেটা চলছে কিষান লর বিরুদ্ধে, সেটাকে নিয়ে। ঠিক আছে, তো ইনি নরেন্দ্র সিং তোমর যে হচ্ছে আমাদের কিষানদের যে মিনিস্টার, ঠিক আছে, এগ্রিকালচার মিনিস্টার যে নরেন্দ্র সিং তোমর লঞ্চেস হানি FPO program in 5 states. The Union Minister of Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar, virtually inaugurated Honey Farmer Producer Organization FPO. ঠিক আছে, FPO ফুল ফর্মটা হচ্ছে Farmer Producer Organization Program in 5 states for producing honey. ঠিক আছে, হানি মানে মধু জানি, তো মধুটার সব থেকে বেশি উৎপাদনের জন্য হচ্ছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছে। আর এই ক্ষেত্রে হচ্ছে 5টা নাফেড, দেখে নট সরি
এই যে পাঁচটা যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন যেটা, এটা স্থাপিত হবে 5টা রাজ্যতে, ঠিক আছে। আর এটা যে অফিস, এটা যে সংস্থা যেটা 5টা রাজ্যতে স্থাপিত হবে, সেটা কে স্থাপনা করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জানা। সেটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, শর্টে এটাকে নাফেড বলা হয়, ঠিক আছে। ব্যাংকের আর নাবার্ডের যে ব্যাংক এক্সামটা ছিল ওইখানটাতে একবার এটার শর্ট ফুল ফর্মটা জিজ্ঞাসা করেছিল, তো অনেক সময় এই শর্ট ফর্মগুলোকেও জেনে রাখতে হয়। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি যে এই এফপিওর যে ইনিশিয়েটিভটা, প্রোগ্রামটা, এটা কোথায় কোথায় এস্টাবলিশ করা হচ্ছে, ঠিক আছে, কোথায় এটা সেট আপ করা হচ্ছে? ইস্ট চম্পারণ বিহার, মোরেনা মধ্যপ্রদেশে, ভরতপুর রাজস্থানে, মথুরা উত্তরপ্রদেশে অ্যান্ড সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে এই এফপিওটা এস্টাবলিশ করা হচ্ছে। নেক্সট, ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক আছে। এভরি ইয়ার 1st ডিসেম্বর আমরা হচ্ছে ফার্স্ট ডিসেম্বরকে ওয়ার্ল্ড এইডস ডে বলে সেলিব্রেট করা হয়। সেলিব্রেট আমি বলবো না, এটাকে রিমেম্বার করা হয়, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড কমেমোরেটস ওয়ার্ল্ড এইডস ডে। দ্য ডে প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর পিপল ওয়ার্ল্ড ওয়াইড টু ইউনাইট ইন the fight against HIV, to show support for people living with HIV, and to commemorate those who are living, those who have died from an AIDS related illness. This year the theme of World AIDS Day is Global Solidarity Shared Responsibility. এই থিমটা তোমাদেরকে জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। যে কোনো দিনের যে সেলিব্রেশন করা হচ্ছে বা ওই দিনটাকে মানা হচ্ছে, তো ওটার থিম কি, ওটা খুবই গুরুত্বপূর্ণ হয়, থিমটা জিজ্ঞাসা করে। তো এবারকার যে ওয়ার্ল্ড এইডস ডেতে যে থিমটা রাখা হয়েছিল 2020, সেটা হচ্ছে গ্লোবাল সলিডারিটি অ্যান্ড শেয়ার্ড রেসপন্সিবিলিটি, ঠিক আছে। নেক্সট, বিএসএফ রেজিং ডে। 1st ডিসেম্বরকে আমরা বিএসএফ রেজিং ডে বলেও সেলিব্রেট করা হয়, ঠিক আছে। 2020 এবারকার হয়েছে বিএসএফ নিজের 56 বিএসএফ রেজিং ডে সেলিব্রেট করেছে, ঠিক আছে। দেখো, the border security force is observing 56th raising day on 1st December 2020. BSF was formed on 1st December 1965 as Unified Central Agency after Indo-Pak and Indo-China War for ensuring security of borders of India and for matters connected therewith. আচ্ছা, এটা খুবই কম লোকেরা জানে যে ভারত যখন স্বাধীন হয়ে গেল অ্যান্ড ইভেন আফটার রিপাবলিক, ঠিক আছে, যখন আমাদের কি বলে কনস্টিটিউশন তৈরি হয়ে এটা লাগু হয়ে গেল, ঠিক আছে, 1950s পর হয়েছে দুটো কনফ্লিক্টে এঙ্গেজ হয়েছিল। একটা হচ্ছে 1962 ওয়ার, যেটা ইন্ডো চায়নার সাথে, আরেকটা হচ্ছে 1965-এ একটা কনফ্লিক্ট হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানটাতে। এখন এই সময়টাতে বিএসএফ ছিল না, ঠিক আছে। এই সময়টাতে পাকিস্তান হোক বা চাই তোমাদের চায়নার বর্ডার হোক, মেইন যারা হচ্ছে এই বর্ডার বাউন্ডারিটাকে যে গার্ড করে রেখে দিয়েছিল তারা ছিল সিআরপিএফ আর ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। আমি শর্টে আইএ লিখে দিলাম, ইন্ডিয়ান আর্মি। যেহেতু সিআরপিএফ দের, ঠিক আছে, অত ভালো এক্সপিরিয়েন্স ছিল না যে তোমাদের ওয়েস্ট সাইড, যেটা ইন্ডিয়া যে ওয়েস্ট সাইড যেখানটাতে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব সাইডটা আছে, ওইখানটাতে হচ্ছে বর্ডার ডিসপিউট, ঠিক আছে, বর্ডার ডিসপিউট বা যদি কোনো অন্য দেশ ভারতের উপর অ্যাটাক করে তাহলে কি করে রিটালিয়েট করতে হয়, কি করে নিজেদেরকে ডিফেন্ড করতে হয়, সেটার একটা ভালো ওয়ার এক্সপিরিয়েন্স সিআরপিএফ দের ছিল না, ঠিক আছে। 1962 পর কি হয়েছিল, ইন্ডিয়ান আর্মিকে মেইনলি পাঠিয়ে দেওয়া হয়েছিল ইন্ডো চায়না বর্ডারের দিকে, ঠিক আছে, আর সিআরপিএফ কে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইন্ডো পাকিস্তানের বর্ডারের দিকে। খালি ইন্ডো পাকিস্তান বলতে আমি খালি ওয়েস্ট পাকিস্তান না, আমি ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশেরও কথা বলছি, কারণ সেই সময়তে দুটো পাকিস্তান ছিল।
কিন্তু যখন 1965-এ যেমন তেমন করে হয়েছে ইন্ডিয়া জিতে নিয়েছে, কিন্তু 1965-এর যে ওয়ার সেখানটাতে ইন্ডিয়াকে একটা বিশাল লস হয়েছে। দ্য রিজন ইজ যে এই সময়টাতে ইন্ডিয়ার প্রায় 5,000-এর উপরে সৈন্যরা, যারা সিআরপিএফ এর সৈন্যরা ছিল, তারা মারা গেছিল। ঠিক আছে, এই সময়টাতে মানিক শ বলে একজন ছিলেন, ঠিক আছে, উনি সাজেস্ট করেছিলেন যে আমাদেরকে একটা স্পেশাল এরকম একটা গ্রুপ লাগবে, একটা ফোর্স লাগবে যারা এক্সপার্ট হোক প্লেন সাইড ওয়ারফেয়ারে আর ডেজার্ট সাইড ওয়ারফেয়ারে। গুজরাট আর রাজস্থানের দিকটাতে তো ডেজার্ট প্লেন সাইড, ঠিক আছে, তো ওইখানটাতে স্পেশাল যাতে ওইখানকার যে ক্লাইমেট কন্ডিশন ওইটার সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারুক, আর প্লেন সাইড ওয়ারফেয়ারটা ওরা আরও ভালো করে মানে এলিজিবল হয়ে যাবে, ওরা ভালো স্পেশালাইজড হোক এরকম প্লেন সাইড ওয়ারফেয়ারে। তো মানিক শাহ তখন বলেছিলেন যে আমাদেরকে চাই একটা প্লেন সাইড বা ডেজার্ট সাইড ওয়ারফেয়ারের জন্য একটা স্পেশাল অর্গানাইজেশন, একটা স্পেশাল সোলজার গ্রুপ। তখন হচ্ছে উনি আইডিয়া দেন বিএসএফ এর, বর্ডার সিকিউরিটি ফোর্স। মেজরিটি 90%, আজকেও আজ পর্যন্ত 90% যারা বিএসএফ ম্যাক্সিমাম তারা হচ্ছে ইন্ডো আর পাক, ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে যে বর্ডার সেটাকে ডিফেন্ড করে। আর ইস্ট সাইডে বলতে গেলে আইটিবিপি, যারা হচ্ছে চায়না, টিবেট, তারপরে হচ্ছে ভুটান, নেপাল, এদের বাউন্ডারিকে গার্ড করে। ঠিক আছে, আর এই কি বলে বিএসএফ হোক বা তোমার হচ্ছে আইটিবিপি হোক, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে, অ্যাট টাইম অফ ওয়ার, যখন যদি একটা সিরিয়াস যুদ্ধ লাগবে, এই সব অর্গানাইজেশন, এই সব ফোর্সগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে চলে আসবে। বুঝতে পারছো তো? তো এটাই হচ্ছে একটা আমি শর্ট হিস্ট্রি তোমাদেরকে দিয়ে দিলাম কি করে বিএসএফ এর আইডিয়াটা এসেছে, তৈরি হয়েছিল। ঠিক আছে, 1st December 1965, আচ্ছা, BSF was formed on 1st December 1965 as United Central Agency after Indo-Pak and Indo-China wars for ensuring security of the borders of India and for matters connected therewith. It is one of the 5 central armed police forces, ঠিক আছে, এটাকে শর্টে আমরা ক্যাফ বলি, CAPF, ক্যাফ। ঠিক আছে, এটার আন্ডারে হচ্ছে তোমার বিএসএফ আসে, আইটিবিপি আসে, সিআইএসএফ আসে, ঠিক আছে, আরও অনেক ইয়ে আছে, কি বলে প্যারা কমান্ডোসের আরও এনএসজি যেগুলো আছে, এইসব ছোট ছোট ফোর্সগুলো হচ্ছে এই ক্যাফের আন্ডারে আসে। ঠিক আছে, of the Union of India and stands as the world's largest border guarding force। ঠিক আছে, আর এইভাবে হচ্ছে বিএসএফ যে এটা হচ্ছে পুরো বিশ্বের সব থেকে বড় বর্ডারকে গার্ড করার একটা ফোর্স। ঠিক আছে, বিএসএফ হ্যাজ বিন টার্মড অ্যাজ ফার্স্ট লাইন অফ ডিফেন্স অফ ইন্ডিয়ান টেরিটরি। বিএসএফ কে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স অফ ইন্ডিয়ান টেরিটরি, মানে যদি ইন্ডিয়া আর পাকিস্তানের যদি লড়াই হয়, সব থেকে আগে অ্যাটাক মানে যে রিটালিয়েট করবে, যে ডিফেন্ড করবে, সে হচ্ছে বিএসএফ। যদি এরকম পরিস্থিতি দেখা যায় যে বিএসএফ এর হাত থেকে মানে সিচুয়েশনটা বাইরে চলে যাচ্ছে, তখন হচ্ছে সাপোর্টে আসে আর্মি। ঠিক আছে, আর্মি হচ্ছে সেকেন্ডারি আর বিএসএফ হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর আর্মি হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। নেক্সট, বিরাট কোহলি বিকামস ফাস্টেস্ট ক্রিকেটার, ঠিক আছে, এখানে ক্রিকেটার হওয়া ছিল, to reach 22,000 run international run, 22,000 international run। ঠিক আছে, বিরাট কোহলি যে ইন্ডিয়ান ক্রিকেটার টিম স্কিপার বিরাট কোহলি scripted another record in the game. He broke Sachin Tendulkar's record and become the quickest batsman to complete 22,000 run. He reached the milestone in his 462nd innings। ঠিক আছে, রিসেন্টলি কি হয়েছে, বিরাট কোহলি নিজের কি বলে 462nd ইনিংসের মধ্যে সচিন তেন্ডুলকারের রেকর্ড 22,000 এর যে রেকর্ডটা, সে 1000 রানসের যে রেকর্ডটা, সেটাকে ব্রেক করে নিজের ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে। ঠিক আছে, তেন্ডুলকার ব্যাটেড 493 টাইমস টু রিচ দ্যাট মার্ক। তেন্ডুলকার হচ্ছে টোটাল হচ্ছে 493 ইনিংস খেলেছিল, যেখানটাতে বিরাট কোহলি মাত্র 462 ইনিংসে হচ্ছে 22,000 রান ক্রস করেছে, ইন্টারন্যাশনাল রান। ঠিক আছে,
দে আর ফলোড বাই ব্রায়ান লারা। ব্রায়ান লারাকে এই 22,000 রান পুরো করতে 511 ইনিংস লেগেছিল। রিকি পন্টিংকে হচ্ছে 514 ইনিংস লেগেছিল। ঠিক আছে, তার মানে ফাস্টেস্ট যে সে হচ্ছে বিরাট কোহলি, সেকেন্ড ফাস্টেস্ট হয়ে গেল সচিন তেন্ডুলকর, থার্ড ফাস্টেস্ট যে সে হয়ে গেল ব্রায়ান লারা, আর ফোর্থ ফাস্টেস্ট যেটা সেটা হচ্ছে রিকি পন্টিং। দ্য অনলি ব্যাটসম্যান উইথ অ্যান এভারেজ অফ ওভার 50 across all formats, Kohli has 7,240 runs in tests, 12,834 runs in ODI and 2,794 runs in T20। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ইনিংসে কোন কোন ফরম্যাটে টি20, টেস্ট আর ওডিআই কোন কোন ফরম্যাটে ও কটা মানে কত রান করেছে সেটাকে ডিভাইড করেছে, ওটাকে অল ওভার অ্যাড করে নিলে 22,000 হচ্ছে। ঠিক আছে, 22,000 থেকে একটু বেশি হচ্ছে। ঠিক আছে, তো এই একটা নতুন রেকর্ড বিরাট কোহলি নিজের নাম করে নিল। নেক্সট, এই ছবিটাতে দেখতে পাচ্ছ এখানটাতে একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক। আর এটা কে লিখেছে, এখানটাতে দেখো এডিবি বলে লেখা। এডিবির ফুল ফর্ম আমরা জানি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, তো দেখো a book titled Future of Regional Cooperation in Asia and Pacific by ADB। ঠিক আছে, এটা হয়ে গেল টাইটেল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ রিলিজড আ নিউ বুক টাইটেলড, যেটা এইমাত্র বললাম, ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক। দিস বুক provide insight on how stronger regional cooperation strategies including health, trade, finance, disaster risk can help governments in Asia and the Pacific to accelerate economic growth and robust recovery from COVID-19 pandemic। এই বইটাতে কি লেখা হয়েছে যে কি করে আমরা রিজিওনাল কোঅপারেশনটাকে আরো বাড়িয়ে কোন কোন ক্ষেত্রতে হেলথ, ট্রেড, ব্যবসা, ফাইন্যান্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সব ক্ষেত্রতে যদি আমরা আমাদের রিজিওনাল কোঅপারেশন, প্রত্যেকটা দেশ যদি নিজেদের কোঅপারেশনটাকে আরো বানিয়ে দেয় তাহলে আমরা হচ্ছে এই সব ক্ষেত্রতে আরো নিজেদেরকে ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারবো। এই পরিস্থিতি, এই সময় যখন কোভিড-19 হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাটাকে অনেকটা নষ্ট করে দিয়েছে, তো সেইটার উপর হচ্ছে এই জিনিসটার উপর হচ্ছে একটা বই লিখেছে কে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট, এনার নাম হচ্ছে উৎপল কুমার সিং। ঠিক আছে, যেনাকে নতুন হচ্ছে লোকসভার সেক্রেটারি জেনারেল বানানো হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে। উৎপল কুমার সিং appointed as Secretary General of Lok Sabha। ঠিক আছে, লোকসভা স্পিকার ওম বিড়লা হ্যাজ অ্যাপয়েন্টেড, আচ্ছা এই নামটাও দরকারি, ওম বিড়লা। ঠিক আছে, যে লোকসভার স্পিকার, appointed senior IAS officer Utpal Kumar Singh as Secretary General of Lok Sabha and Lok Sabha Secretariat। His appointment will come into effect from 1st December 2020। ঠিক আছে, ওনাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেলের, ঠিক আছে, সেটা পজিশনটা উনি কবে থেকে সামলাবেন, 1 ডিসেম্বর, মানে যদি আজকে হচ্ছে 2 তারিখ, তো কালকে থেকে উনি এই পোস্টটা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, ওনার আগে উৎপল কুমার সিং এর আগে কে ছিল আমাদের সেক্রেটারি জেনারেল? হি উইল বি সাকসিড ইনকামবেন্ট স্নেহলতা শ্রীবাস্তব। ঠিক আছে, শ্রীবাস্তবা লেখা আছে কিন্তু আমরা জানি স্নেহলতা শ্রীবাস্তব, উনি ছিলেন আগে আমাদের সেক্রেটারি জেনারেল। ওনাকে রিপ্লেস করে হচ্ছে উৎপল কুমার সিংকে সেক্রেটারি জেনারেল বানানো হয়েছে। আর অ্যাপয়েন্ট কে করেছে? ওম বিড়লা, যে হচ্ছে লোকসভার স্পিকার। ঠিক আছে, নেক্সট, আইএএস অফিসার বর্ষা যোশী, এনার নাম হচ্ছে বর্ষা যোশী, ইনি হচ্ছে বর্ষা যোশী, নেমড চেয়ারপারসন অফ এনডিডিবি। এনডিডিবির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। ঠিক আছে, the government of India has appointed IAS officer Varsha Joshi as the new chairperson of National Dairy Development Board।
ঠিক আছে, শর্টে এনডিডিবি বলা হয়। শি ইজ প্রেজেন্টলি সার্ভড অ্যাজ জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডায়েরি, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডায়ারিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এখনো পর্যন্ত চেয়ারপারসন, এই এনডিডিবির চেয়ারপারসন হওয়ার আগে উনি বিভিন্ন মানে ক্ষেত্রতে উনি অলরেডি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তার মধ্যে থেকে একটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি ফার্মিং এর ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, মিনিস্ট্রি অফ ফিশারিজে ছিলেন জয়েন্ট সেক্রেটারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি ফার্মিং এ ছিলেন জয়েন্ট সেক্রেটারি। ঠিক আছে, এইসব বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওনার অলরেডি অ্যাজ আ জয়েন্ট সেক্রেটারি কাজ করে নিয়েছে। এখন হচ্ছে ওনাকে চেয়ারপারসনে প্রমোট করে দেওয়া হয়েছে অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ঠিক আছে, নেক্সট, উত্তরাখণ্ড সিএম ত্রিবেন্দ্র সিং রাওয়াত ইনগ্রেটস সূর্যধার লেক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। কি বলছে? Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat has inaugurated Suryadhar Lake at দোয়েওয়ালা দেহরাদুন। ঠিক আছে, দোয়েওয়ালা দেহরাদুনে নতুন একটা সূর্যধার লেক বলে ওইটা ইনগ্রেশন করা হলো। দ্য সূর্যধার লেক ইজ 550 মিটার লং, 28 মিটার ওয়াইড অ্যান্ড 10 মিটার ডিপ উইথ ক্যাপাসিটি অফ 77,000 কিউবিক মিটার। ঠিক আছে, 77, এটা হচ্ছে এটা লেন্থ ব্রেথ হাইট বলে দিল। এই লেকটার উদ্ঘাটন করা হয়েছে আর নাম দেওয়া হয়েছে সূর্যধার লেক। আর এটা কোথায় আছে, লোকেশনটা বেশি ইম্পর্টেন্ট, দোয়েওয়ালা, যেটা দেহরাদুনে। ঠিক আছে, দোয়েওয়ালা দেহরাদুন, এই লোকেশনটা জানা একটু বেশি দরকার। আচ্ছা, ইমেজটাতে আগে দেখে নাও, ইমেজটাতে লেখাই আছে 2nd ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাবলিশন অফ স্লেভারি। ঠিক আছে, এখন পয়েন্টটাতে আমরা চলে আসি। এখানটাতে একটা আই হওয়া উচিত ছিল। ইন্টারন্যাশনাল ডে ফর স্লেভারি ফর দি অ্যাবলিশন অফ স্লেভারি ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 2nd ডিসেম্বর সিন্স 1986। 1986 থেকে আজ পর্যন্ত হচ্ছে প্রত্যেক 2nd ডিসেম্বর আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দি অ্যাবলিশন অফ স্লেভারি বলে আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, 1986-এ এটা প্রথমবার ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যারা তারা হচ্ছে এটা অ্যাসেম্বলিতে পাস করেছিল এই প্রস্তাবটা, যে স্লেভারি অ্যাবলিশনের ফেভারে হচ্ছে আমরা 2nd ডিসেম্বর এটাকে এই দিনটাকে সেলিব্রেট করব বলে। ঠিক আছে, বাই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, দ্য ফোকাস অফ দিস ডে on eradicating contemporary form of slavery such as trafficking in persons, sexual exploitation, the worst form of child labor, forced marriage and forced recruitment of children for the use in armed conflict. ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। আমরা বলি যে আমরা এত মানে এত বছর পর হচ্ছে সব আমরা সবাই ডেভেলপড হয়ে গেছি, আমরা সবাই সিভিলাইজড হয়ে গেছি, কিন্তু ফ্যাক্ট এটাই আছে যে এমন অনেক দেশ আছে, এমন অনেকগুলো দেশ আছে স্পেশালি আফ্রিকান সাইডে, যেখানটাতে হচ্ছে মানুষদেরকে ঠিক আছে বিক্রি করা হয়। ঠিক আছে, বড় বড় ল্যান্ডলর্ডদের দ্বারা হচ্ছে মিলিশিয়াদেরকে, মিলিটেন্টসদেরকে হচ্ছে সেল করা হয়, আর তার বদলে মিলিটেন্টস যারা তাদেরকে হচ্ছে টাকা দেয়, ল্যান্ডলর্ডসদেরকে হচ্ছে টাকা দেয়। এইটা হচ্ছে তোমরা দেখতে পাবে ইউগান্ডা, নাইজেরিয়া, মুগাবে, এইসব জায়গাতে। ঠিক আছে, এইসব জায়গাতে হচ্ছে এইসব দেশে এখনো পর্যন্ত এই জিনিসটা আছে। যত দূর হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এইটা কিছুটা হচ্ছে তোমাদের কি বলে মিডল ইস্টে কিছুটা ভাগ হচ্ছে তোমাদের আফগানিস্তান, যেখানটাতে হচ্ছে টেররিস্টদের যেখানটাতে দবদবা আছে। ঠিক আছে, ওইখানটাতে হচ্ছে এইসব জিনিস এখনো পর্যন্ত হয়। ঠিক আছে, তো এই স্লেভারিটাকে বন্ধ করার জন্য হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে 2nd ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাবলিশন অফ স্লেভারি সেলিব্রেট করা হয়। আর এই উদ্দেশ্যতে এটাকে সেলিব্রেট করা হয় যে এখনো পর্যন্ত যেরকম রকমের স্লেভারি পুরো বিশ্বতে আছে সেটাকে শেষ করা যাক, সেটাকে পুরোপুরি হচ্ছে পুরো বিশ্ব থেকে সেটাকে বন্ধ করা, সেটাকে এলিমিনেট করে দেওয়া যাক। ঠিক আছে, নেক্সট,
ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, ঠিক আছে। আজকের দিনই 2 ডিসেম্বরেই হচ্ছে, এখানটাতে ছবিতেও দেওয়া আছে, ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে। এটা আরেক নাম ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, দুটোই সেম, ঠিক আছে। এটা হচ্ছে সেলিব্রেট করা হয় কোথায়? ভারতে করা হয়। In India, the National Pollution Control Day is observed every year on 2nd December to commemorate the life of people lost in the unfortunate incident of Bhopal gas tragedy that occurred in the year 1984 on the night of 2nd and 3rd December. এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ঠিক আছে, এইটা যে হয়েছিল 1984-এ, এই একটা ঘটনা হয়েছিল ঠিক এই 2nd আর 3rd ডিসেম্বর, যেখানটাতে প্রচুর লোক, ওখানকার যে কর্মচারী এমপ্লয়িরা ছিল, মারা গেছিল। সেই দিনটাকে মনে রেখে হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে বলে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। এই ভোপাল গ্যাস ট্র্যাজেডির উপর আমি আলাদা করে একটা স্পেশাল ভিডিও বানাবো, তোমরা অবশ্যই, আমি সবাইদেরকে রিকমেন্ড করবো যে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা দেখো এখানটাতে লেখা আছে দ্য year 2020 marks 36th anniversary of Bhopal gas tragedy, ঠিক আছে। এই 2020 এবার এই বছরে যে সেলিব্রেশনটা করা হলো, এইটা হচ্ছে 36th অ্যানিভার্সারি, মানে 36 বছর হয়ে গেছে ভোপাল গ্যাস ট্র্যাজেডির এই ঘটনাটার। থ্রু দিস ডে অ্যাওয়ারনেস ইজ ক্রিয়েটেড অ্যাবাউট দি রাইজিং পলিউশন অফ এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল, as well as shift the attention of people with regard to pollution control act, ঠিক আছে। এখানটাতে তার জন্য প্রত্যেক বছরই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে, মানুষদেরকে জাগরুক করার জন্য যে কীরকমভাবে আমাদের দেশে যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন বা সয়েল পলিউশন হচ্ছে, এটাকে কন্ট্রোল করা যাক, এটাকে কম করা যাক, ঠিক আছে। নেক্সট, Lucknow Municipal Corporation's bond debut on BSE, বম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। আমরা এই মুহূর্তে যখন এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ হচ্ছে ইনগ্রেশনটাও হয়ে গেছে, সেলিব্রেশনও হয়ে গেছে, আর এটা হচ্ছে সেটারই ছবি, ঠিক আছে। লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, ওর লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যত বন্ডস ছিল সেগুলো সব বম্বে স্টক এক্সচেঞ্জে এসে গেছে, স্টক মার্কেটে ওরা ঢুকে গেছে, ঠিক আছে। The bond worth 200 crores of Lucknow Municipal Corporation, short এটাকে LMC বলা হয়, have been oversubscribed by 250% on its debut at the Bombay Stock Exchange on Friday, ঠিক আছে। On 2nd December 2020, official celebration of LMC মানে বলে দিলাম Lucknow Municipal Corporation's debut in BSE will be celebrated by chief guest CM অফ ইউপি যোগী আদিত্যনাথ জি। এই যে ছবিটা তোমরা দেখছো, এটা হচ্ছে যখন আমরা ভিডিও রেকর্ড করছি সেটা লাইভ ছবি ছিল, 45 মিনিটস আগের এটা ছবি অ্যাকচুয়ালিতে, ঠিক আছে, যেটা বের করা হয়েছে। তো এখানটাতে হচ্ছে যেহেতু এখন লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা হচ্ছে ইউপির প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা স্টক মার্কেটে ঢুকলো, স্টক এক্সচেঞ্জে ঢুকলো, ঠিক আছে, তো ওইটার হচ্ছে সেলিব্রেশন এখানটাতে করেছে, আর এটা চিফ গেস্ট কে ছিল? যোগী আদিত্যনাথ। নেক্সট, আচ্ছা, সোনু সুদস অটোবায়োগ্রাফি টু বি টাইটেল আই এম নো মিসায়া, ঠিক আছে। সোনু সুদের হচ্ছে একটা অটোবায়োগ্রাফি মানে যেটাকে সোনু সুদ নিজেই লিখছেন, ঠিক আছে, আর ওনার সাথে আরেকজন অ্যাসোসিয়েট রাইটার আছে যেনার নাম এখানটাতে দেওয়া আছে, তোমরা ছবিতে দেখতে পারো, মিনা কে আইয়ার, ঠিক আছে। তো এরা দুজন মিলে হচ্ছে এই বইটাকে লিখছেন, ঠিক আছে। An actor, producer and humanitarian, Sonu Sood is said to pen his autobiography titled I Am No Messiah. The book will be co-authored by Meena Iyer. This book will account the experience of Sonu Sood during COVID-19 pandemic. This book is said to be published by Penguin Random House India and released in December 2020, ঠিক আছে। এই যে বইটা, এটা পাবলিশ হয়েছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া, আর এটাকে এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি, কিন্তু এই ডিসেম্বর এই মাসেই হচ্ছে এই বইটাকে রিলিজ করা হবে।
তো এইভাবেই হচ্ছে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা এতটাই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের সবাইদের এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেটিভ যদি লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর নিজেদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে যত বেশি হতে পারে শেয়ার করো। যারা যারা এই ভিডিওটাকে দেখছো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হিট করো বেল আইকনটাতে, যাতে তোমরা আমাদের ভিডিওর নোটিফিকেশন রেগুলার বেসিসে পেতে পাও। আমি আবার আসবো কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, ভালো করে পড়তে থাকো, নিজেদেরকে আপডেট রাখতে থাকো, আর সবসময় সঙ্গে থাকো দ্য ডোনাসের সাথে। থ্যাংক ইউ।